পথ দেখে পথ দেখাই এই স্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে আসছে ভয়েস অফ ডেমোক্রেসি ভিউডি বাংলা। ভিউডি বাংলার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ভিউডি রাজকথন। আমরা এখানে কথা বলি রাজনীতি, অর্থনীতি এবং সমসাময়িক সকল বিষয় নিয়ে। শুধুমাত্র সমাজের ক্ষমতাসীন বা বিত্তবান নয়, সকল শ্রেণী পেশা ও মতাদর্শের মানুষেরই কথা তুলে ধরি আমরা। ভিউডি বাংলার এই জনপ্রিয় অনুষ্ঠান রাজকথনে কথা বলতে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে গোলাম মোস্তফা ভুইয়া, মহাসচিব, বাংলাদেশ ন্যাপ। আমরা তার সাথে কথা বলবো সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা জানি যে দীর্ঘদিন ধরে আপনি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপের রাজনীতি করে আসছেন এবং আপনি গত কয়েকদিন আগে আপনার একটা কলাম আমরা দেখেছি যে ভাসানীর ইতিহাস মুছে ফেলা হচ্ছে। আসলে আমরা শুরুতে এই বিষয়টি নিয়ে একটু জানতে চাইবো যে মৌলানা ভাসানী সাহেবের ইতিহাস এখনও কি মুছে ফেলা হচ্ছে কিনা, 5 আগস্ট পরবর্তী সময়ে আসলে সেই প্রেক্ষাপটটি কিছুটা হলেও পরিবর্তন হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের স্বাধীনতা এবং মৌলানা ভাসানী, বাংলাদেশ এবং মৌলানা ভাসানী এটি কিন্তু একে অপরের পরিপূরক। গত 15 বছর অথবা 16 বছর যে স্বৈর শাসক বাংলাদেশের কাঁধে ছিলেন, তারা ইতিহাসটা শুরু করতে হচ্ছে 1971-এর 7 মার্চ থেকে। মনে হতো যে এর আগে কোনো ইতিহাস নাই। কিন্তু এই যে আজকের যে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ, এই বাংলাদেশের স্বপ্ন কিন্তু বহু আগে দেখা হয়েছে। 1957 সাল যখন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানী 1957 সালের কাকমারি সম্মেলনে প্রথম পশ্চিম পাকিস্তানিদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুমের মাধ্যমেই বাঙালি জনগণকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখিয়েছিলেন। এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধকালীন যদি আমরা সময়টি দেখি, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যানও ছিলেন মৌলানা ভাসানী। ইতিহাসের গভীরে যদি আপনারা যান তাহলে দেখবেন যে প্রবাসী সরকার গঠনে তখনও একটা ষড়যন্ত্র ছিল এবং সেই ষড়যন্ত্র মোকাবেলা করে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে যে প্রবাসী সরকার গঠন হয়েছিল, সেই গঠনের প্রক্রিয়া কিন্তু মৌলানা ভাসানী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য যে গত 17 বছর এক ব্যক্তিকে, একটি দলকে স্বাধীনতার সকল অর্জনের কৃতিত্ব দিতে গিয়ে যেটি হয়েছে, মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তারই প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগ মুছে ফেলার জন্য সমস্ত কার্যক্রম পরিচালনা করেছে। শুধু মৌলানা ভাসানী নয়, মৌলানা ভাসানী ছাড়াও জেনারেল এম এ ওসমানী, তাজউদ্দিন সহ প্রবাসী সরকার সকলকে কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। 5ই আগস্টের গণঅভ্যুত্থান অথবা বিপ্লব আমরা যেটি বলি না কেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈর শাসকের পতনের পর মৌলানা ভাসানীর অনুসারীরা আশা করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান আছেন তিনি মৌলানা ভাসানীকে এবং এই সরকার মৌলানা ভাসানীকে যথাযোগ্য মর্যাদা দিবেন, যেটি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ, জাভেল রহমান গানের নেতৃত্বে দীর্ঘ 17 বছর যাবৎ কিন্তু একই কথা বলে আসছে। কিন্তু কেন জানি মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারও এই ক্ষেত্রে অনেকটা উদাসীন। আপনি দেখবেন যে এই বছরই অন্তর্বর্তীকালীন সরকার মানে আগস্ট বিপ্লবের পর মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী এবং পরবর্তী জন্মবার্ষিকী গেছে, আমরা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার কোনো বাণী দেখতে পাইনি। এটি কিন্তু অত্যন্ত দুঃখজনক। মৌলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন সৈয়দ সরওয়ার্দী এরা ইতিহাসের অংশ। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা কেন তার মৃত্যুবার্ষিকীতে বাণী দিলেন না, এটি আমাদের বোধগম্য নয়। এবং এই 27 তারিখ বা 26 তারিখ, আপনার 27 তারিখে শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী গিয়েছে। শেরে বাংলা একে ফজলুল হকের বাজারে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সম্মান জানানো হয়নি। আমরা যদি আমাদের অতীতের জাতীয় নেতাকে, উজ্জ্বল যারা বাংলাদেশের স্বাধীনতা এবং আজকের বাংলাদেশ তো একদিনে প্রতিষ্ঠিত হয়নি, আমরা যদি শেরে বাংলা একে ফজলুল হকের অবদানকে প্রতিনিয়ত কল্পনা করতে থাকি তাহলে আজকের যে বাঙালির মুক্তি, এই মুক্তির পিছনে শেরে বাংলার প্রজাস্বত্ব আইন থেকে শুরু করে যে অবদান, এটিকে আমরা মুছে ফেলতে পারবো? আজকের যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই বাংলাদেশে মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে অবদান, এটিকে আমরা মুছে ফেলতে পারবো? কিংবা 1971-এর আমি বলবো যে 26শে মার্চ যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন একজন মেজর জিয়াউর রহমান, শুধুমাত্র একজন মেজর হয়ে যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, এটি তো ইতিহাসের অংশ। এইখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদের মৃত্যুবার্ষিকীতে যদি বাণী দিতেন তাহলে উনি ছোট হতেন না, বরং আমি মনে করি জাতি আরও বেশি ঐক্যবদ্ধ হতো। এটি কেন করলেন না, এটি আমি এখনও আমার কাছে পরিষ্কার না, জনগণের কাছে পরিষ্কার কিনা সেটাও আমি জানি না। আমরা আশা করব যে
দ্রুততম সময়ে সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং মাওলানা ভাসানী শেরে বাংলা সোহরাওয়ার্দীকে রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করবেন, এটা আমরা আশা করি, আমরা প্রত্যাশা করি, আমরা আমরা তার দিকে তাকিয়ে আছি, দেখা যাক কী হয়। আমরা একটু অন্য প্রসঙ্গে জানতে চাইবো, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 9 মাস শাসন ব্যবস্থা পরিচালনা করছে, সেখানে আমরা দেখেছি শুরুর দিকে কিছুটা বিশৃঙ্খলা থাকলেও এখন অনেকেই বলছে স্বস্তি। এখন এই আপনার দৃষ্টিকোণ থেকে কেমন, এবং দ্রব্যমূল্য কেমন দেখছেন? দ্রব্যমূল্য এটিও মানে হ্যাঁ, 5ই আগস্টের পর তো আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ ছিল। সেইখানে মোটামুটি এখন সরকার অনেকটা গুছিয়ে আনার চেষ্টা করছে, আমি বলবো যে তাদের চেষ্টা অব্যাহত থাকুক। কিন্তু কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে এখনও পুলিশের চরিত্রের খুব বেশি পরিবর্তন হয়নি। আপনারা জানেন গত 26 তারিখে এদেশে একটি ফিলিস্তিন ভারতে মুসলিম নির্যাতন, আরাকানে মুসলিম নির্যাতন, এই নির্যাতনের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মানে মুসলমানদের মধ্যে তো নানা বিভক্তি আছে, পীর মাশায়েখরা একটা সমাবেশ করেছে। 27 তারিখে সে পীর মাশায়েখদের একজন অনুসারী মাওলানা রইসউদ্দিন বোধহয় গাজীপুরে তাকে 2 মাস আগের একটি অপবাদ দিয়ে, 2 মাস আগে উনি কী ঘটিয়েছিলেন যার কোনো প্রমাণও কিন্তু তারা দিতে পারেনি, প্রকাশ্যে প্রায় 4 ঘন্টা গাছের সাথে ঝুলিয়ে পিটিয়ে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তাকে নিয়ে যাচ্ছেন গাড়িতে, তখন একটু পানি চেয়েছিলেন। ভিডিওতে দেখা যায় একজন পুলিশ তার মুখে পানি দিয়েও সে পানিটা নিয়ে আসছে। 5ই আগস্টের পরে যে বৈষম্যমূলক রাষ্ট্র আমরা কল্পনা করতে চেয়েছিলাম সেটি কি সম্ভব হচ্ছে? তাহলে মব জাস্টিসটা কিন্তু এখনও চালু আছে। এইখানে আমি মনে করি সরকারকে আরও বেশি সচেতন এবং শক্ত হতে হবে। পুলিশের চরিত্রের যদি পরিবর্তন না হয়, যেটি আমি দেখেছি, সকালবেলাও দেখলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতারা গাজীপুর পুবাইলে গিয়েছিলেন মামলা করার জন্য, পুলিশ সে মামলা গ্রহণ করে নাই। ওসি মানে আমারও বক্তব্য হচ্ছে যে উনি যদি অপরাধী হয়েও থাকেন, ধরে নিলাম যে ওসি বলতেছেন উনি অপরাধী, তো অপরাধী হয়ে থাকলেও তো আপনি তাকে নির্যাতন করতে পারেন না। আপনি তার রাষ্ট্রের সাংবিধানিক মৌলিক যে চাহিদা সেটা আপনাকে পূরণ করতে হবে, তার চিকিৎসা পূরণ করতে। সে যদি ফাঁসির আসামিও হয়, ফাঁসির আসামি ফাঁসি দিবে তো আদালত, আপনি না। তা আপনি ওসি যদি আসামিকে ধরেই আপনি নির্ধারণ করে ফেলেন সে দোষী কি নির্দোষ, তাহলে তার কারো আদালতে যাওয়ার প্রয়োজন হয় না। তাহলে এখনও আমার কাছে মনে হচ্ছে যে পুলিশের চরিত্র এখনও পরিবর্তন হয়নি। এখনও পুলিশ বাহিনীর ভিতরে লুকায়িত ফ্যাসিবাদী শক্তির অনুসারীরা রয়েছে, যারা আমি মনে করি যে এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণকে সরকারের বিরুদ্ধে মানসিকভাবে প্রস্তুত করছে, সরকারের বিরুদ্ধে একটি অবস্থান গ্রহণ করার জন্য, যেটির মধ্য দিয়ে আবারও পতিত যে ফ্যাসিবাদী শক্তি, সে শক্তি পুনরুত্থান অথবা পুনঃপ্রতিষ্ঠিত করার একটা ষড়যন্ত্র চলছে। এটি যদি সরকার এখনই আপনার গুরুত্ব না দেয়, তাহলে আমি মনে করবো যে সামনে মব জাস্টিস আরও বেশি বৃদ্ধি পাবে। শুধুমাত্র মতবিরোধ এবং মতভিন্নতার কারণে একটি সম্প্রদায়ের সাধারণ ইমামকে আপনি পিটিয়ে হত্যা করবেন, এটি দেশ এবং রাষ্ট্রের কাম্য হতে পারে না। আরেকটি আপনি জানেন যে লাবণী শহীদ, জুলাই আগস্টের শহীদ জসিমউদ্দিনের মেয়ে, সে আত্মহত্যা কেন করল? সে মামলা করার পরও সে আসামিদেরকে কেন গ্রেফতার করা হলো না? কারা গ্রেফতার না করতে বাধ্য করছে প্রশাসনকে? অন্যদিকে দেখা যায়, যেটা আমরা দেখেছি, যমুনা টেলিভিশন এবং অন্যান্য টেলিভিশন প্রচার করেছে যে একজন আসামি গ্রেফতার করে জামিন দেওয়া হয়েছে। ধর্ষণ মামলার আসামিকে জামিন দেওয়া হয়, এটা কীভাবে? কোন আদালত জামিন দিচ্ছে? কারা তার পক্ষে দাঁড়াচ্ছে? এগুলি সরকারকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে। মনে হতে পারে আপাত দৃষ্টিতে ছোট ছোট ঘটনা, কিন্তু এই ছোট ছোট ঘটনাই কিন্তু একসময় অনেকগুলি ঘটনার সম্মিলিত একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। সুতরাং এই ব্যাপারে আমি আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের গোয়েন্দা সংস্থাগুলিকে অনুরোধ করব যে দ্রুততম সময়ে এ সকল ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং প্রশাসনে যারা লুকায়িত এজেন্ট আছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। রোজার মাসে কিন্তু মোটামুটি ভালোই ছিল, কিন্তু এক জায়গায় আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সরকার অনেকটা জিম্মি। সেটি হচ্ছে যে তেল সিন্ডিকেট। হঠাৎ করে 14 টাকা লিটার সোয়াবিন তেলের দাম, আপনি দেখেন যে দিন 14 টাকা লিটার সোয়াবিন দাম বাড়ালো, তার আগের এক সপ্তাহ যদি আপনি দেখেন বাজারে তেল নাই। 14 টাকা লিটার যেদিন বাড়িয়ে ফেললো তার পরের দিন থেকে কিন্তু তেলের কোনো অভাব নেই। তাহলে এই সিন্ডিকেট এখনও শক্তিশালী, যারা সরকারের যেতে শক্তিশালী। তাহলে আমার তো মনে হয় যে এখানে সরকার ব্যর্থ। গত 50 বছর 53 বছর যাবৎ বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা কিন্তু একই বক্তব্য শুনে আসছি যে সিন্ডিকেটের কাছে
বন্দি। এটা আপনি যদি ধরেন যে বিএনপির শাসনামল, তখনও আমরা একই বক্তব্য দিয়েছি, সিন্ডিকেট। আওয়ামী লীগের শাসনামল সিন্ডিকেট, এখনও সেই সিন্ডিকেট। তাহলে সিন্ডিকেট কি সরকারের চাইতে শক্তিশালী কিনা, এটা আমার প্রশ্ন সরকারের কাছে। যদি শক্তিশালী না হয় তাহলে জনগণের পকেট কেটে টাকা নেওয়ার যে প্রবণতা, এটি বন্ধ করতে হবে। রোজার মাসে কিন্তু এই সরকার সফলতার সাথে বাজার মনিটরিং করেছে, এবং এখানে জনগণ, আমি বলবো যে গত 17 বছরের মধ্যে এবারে বোধহয় প্রথম রোজা যে মোটামুটি বলা চলে যে আমাদের কোনো ফতোয়া শুনতে হয়নি যে বেগুনের পরিবর্তে মিষ্টি লাউ খান অথবা এসেট্রা এসেট্রা, নতুন কোনো রেসিপি আমাদের শুনতে হয়নি। কিন্তু তারপরে কি হলো, তারপর কিন্তু বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আপনি চাউলের বাজারে একটা ব্যাপক অস্থিতিশীলতা চলতেছে। এগুলি যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কিন্তু সরকারের ভিতরেই থাকে, সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া সিন্ডিকেট তৈরি হতে পারে না। সুতরাং সিন্ডিকেট যদি সরকার ভাঙতে না পারে তাহলে কিন্তু সাধারণ মানুষের মন জয় করতে পারবে না এদেশের মানুষ। আমি আজকে আরেকটা কথা বলি, আপনাদের একজন প্রবীণ সাংবাদিক, হয়তো আপনাদের প্রজন্ম তাকে পান নাই, গিয়াস কামাল চৌধুরী 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির শাসনামলের সময় উনি একটা কথা বলতেন যে মরহুম গিয়াস কামাল চৌধুরী বলতেন যে সিন্ডিকেটের হাতেই যদি বন্দী হতে হয় তাহলে আপনাদের ক্ষমতায় থাকার দরকার কী, তাহলে সিন্ডিকেটকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন। তাহলে সিন্ডিকেট যদি ভাঙতে না পারেন, ডক্টর ইউনূস আজকে যে জায়গায় আছে, সাধারণ মানুষ কিন্তু ভাই চাউলের বাজারটা দেখে, ডালের বাজারটা দেখে, তেলের বাজার দেখে। সাধারণ মানুষ সূচক বুঝে না, প্রবৃদ্ধি বুঝে না। সাধারণ মানুষ বুঝে যে আমি 2 বেলা পেট ভরে খেতে পারলাম কি না। এটি সরকারকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। গুরুত্ব না দিলে আমি মনে করি যে সমস্যা তৈরি হবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. আমি একটু অন্য প্রসঙ্গে চাই। আমরা একটু জানতে চাইব আপনার থেকে যে দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব কিনা এবং আপনি নির্বাচন আশা করেন কিনা। দেখুন, যে সংস্কারগুলির কথা বলা হচ্ছে, সংস্কারগুলি যদি না করা হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন আদৌ কি হবে? সংস্কার ছাড়া যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন কি বাংলাদেশের মানুষের মুক্তির কোনো পথ নিয়ে আসবে? একই পদ্ধতি যদি থাকে তাহলে আমরা যে কারণে বলছি যে ফ্যাসিবাদ তো মানে ফ্যাসিবাদ তৈরি করে রাষ্ট্রের কাঠামো। যে সংবিধান আমাদের সামনে রয়েছে, এই সংবিধানে যদি কালকে আমাকেও প্রধানমন্ত্রী বানিয়ে দেন, আমিও ফ্যাসিবাদী আচরণ শুরু করবো। কারণ একচ্ছত্র অধিপতি, মানে প্রধানমন্ত্রী সকালবেলা তার মন মর্জি ভালো থাকলে জনগণের কপাল ভালো, যদি মন মর্জি খারাপ থাকে তাহলে জনগণের কপাল খারাপ। নির্বাচনের জন্য তো আমরা গত 17 বছর অপেক্ষা করলাম, আন্দোলন করলাম। তাহলে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এত বড় বিপ্লব সংগঠিত হলো, এত আমার সন্তানেরা জীবন দিল কেন? শুধুমাত্র একটা নির্বাচনের জন্য না। একটি রাষ্ট্রের আমূল পরিবর্তন যদি আমরা করতে না পারি, সংবিধানের আমূল পরিবর্তন যদি আমরা করতে না পারি, তাহলে নির্বাচনের মধ্য দিয়ে যে শক্তি যারাই রাষ্ট্র ক্ষমতা আসুক না কেন, আবারই একটি ফ্যাসিবাদী চরিত্র তারা ধারণ করবে। সুতরাং এই আরেকটি ফ্যাসিবাদ যাতে নতুন করে সৃষ্টি না হয়, সেজন্য আমি মনে করি যে সংস্কারগুলি আগে শেষ করতে হবে। সংস্কারগুলি শেষ না করে শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না। যদিও রাজনীতিবিদরা অথবা রাজনৈতিক দলগুলো বলছেন যে আমরা সংস্কার করব, কিন্তু ইতিহাস কিন্তু তা বলে না। আমরা ইতিহাসে আমাদের গত 53 বছরের ইতিহাস, হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের পরও কিন্তু আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ত্রিদলীয় জোটের একটা রূপরেখা ছিল, সেই রূপরেখা কিন্তু বাস্তবায়িত হয়নি। তাহলে আপনারা সংস্কার করবেন, এটি খুব বেশি বিশ্বাসযোগ্য মনে হয় না। রাজনীতিবিদদেরকে জনগণ অতটুকু আস্থায় এখনও নিতে পারে নাই যে কালকে ক্ষমতায় আসলে আপনি করবেন, সংস্কারগুলি করবেন। এটা আমি আমার কাছে মনে হয়, এবং আমি মনে করি জনগণও খুব বেশি আস্থাশীল না। সুতরাং আমি এখানে খুব বেশি আশাবাদী না ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে। আমি মনে করি যে আগে সংস্কার, তারপরে নির্বাচন। আপনি সংবিধান পরিবর্তনের কথা বলেছেন আমাদেরকে, আসলে সেই সংবিধান পরিবর্তন আসলে কিভাবে সম্ভব এই প্রেক্ষাপটে? বর্তমানে তো যে একটি নির্বাচিত সংসদ নেই, সেখানে আসলে সংবিধান পরিবর্তন কিভাবে সম্ভব? এটি একটি বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকার, এবং এই সরকারের কাছে অনেকে বলেন যে সরকারের ম্যান্ডেট নেই। আমি বলব যে জনগণের 5ই আগস্টের জনসমর্থনের মধ্য দিয়ে এই সরকারকে ম্যান্ডেট দেওয়া হয়েছে।
এই সরকারকে সংবিধান সংশোধন করার জন্য ফ্যাসিবাদ যাতে তৈরি না হয়, এক নায়কতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয়, সেজন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, সংসদ যাতে কার্যকর হয়। আমরা সংসদীয় গণতন্ত্রের কথা বলি, কিন্তু আপনি দেখেন 1991 সাল থেকে এ পর্যন্ত কোনো সংসদই কিন্তু কার্যকর হয় নাই। সকল সময় সংসদ ছিল বিরোধী দল শূন্য, মানে বিরোধী দল ওই 90 দিন পর পর গিয়েছেন, সিগনেচার করেছেন, জনগণের টাকা, ট্যাক্সের টাকার সুবিধা ভোগ করেছেন, কিন্তু সংসদকে কার্যকর করতে পারেননি। সংবিধান সংশোধন না করে কোনো নির্বাচন এবং সংবিধান সংশোধন করার জন্য আমি মনে করি যে সরকারের কাছে যথেষ্ট ম্যান্ডেট আছে এবং সেই জন্য আরও পদ্ধতি আছে। দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে গণভোটের মধ্য দিয়েও সংবিধান পরিবর্তন হতে পারে। এবং সংবিধানের মৌলিক কাঠামোগত এবং ক্ষমতার ভারসাম্য যদি তৈরি না হয়, এই সংবিধানের অধীনে যদি নির্বাচন হয়, আমি মনে করি আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। বাংলাদেশের গণমানুষের কোনো মুক্তি হবে বলে আমি বিশ্বাস করতে পারি না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যর কথা আপনি বলেছেন। আমরা জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফার মধ্যে এই একটি দফা দিয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার যে ভারসাম্য, সেই ভারসাম্য নিয়ে কথা বলেছে তারা। সংবিধানের 70 নং অনুচ্ছেদ, মাহদার হোসেন মামলা সহ বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে। আসলে আপনার কাছে কি এই সংস্কার প্রস্তাবগুলো কেমন মনে হয়েছে এবং বর্তমান প্রেক্ষাপটে এটি বাস্তবায়ন সম্ভব কিনা? বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাই এবং আপনাদের যে সংস্কার প্রস্তাব, এটি এই সরকারের কাঁধে চাপিয়ে দেন না, যে আমাদের এই সংস্কার প্রস্তাব আপনারাই বাস্তবায়ন করেন। আপনার কাঁধে দায়িত্ব নেওয়ার দরকার কি? এই সরকার তো আপনার সরকার, আমার সরকার, সকলের সরকার। মানে গত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই অংশগ্রহণ করেছে, যে জনগণ ঘৃণা করেছে আওয়ামী লীগকে, সেই জনগণ আমি মনে করি এখানে একটি অংশগ্রহণ করেছে। তাহলে সুতরাং জনগণের পক্ষের যেহেতু সংস্কার আপনারা চান, তাহলে এই সরকারের কাঁধে চাপিয়ে দেন, তারাই সংস্কারটা করুক, তারপরে নির্বাচনে যান। সেটা না হয় 6 মাসের জায়গায় 1 বছর হবে। 17 বছর অপেক্ষা করতে পারছেন, আর 1-2 বছর অপেক্ষা করা কি খুব বেশি কঠিন? 17 বছর তো আমরা আন্দোলন করলাম, আমাদের বিরোধী দলের লক্ষ লক্ষ মামলা হলো, লক্ষ লক্ষ নেতাকর্মী জেল খাটলো। তাহলে আর 2টা বছর অপেক্ষা করেন, একটা গণভোটের মধ্য দিয়ে এই সংস্কারগুলি সম্পন্ন করেন। আপনারা নিজেদের কাঁধে নিতে যাচ্ছেন কেন? আপনারা যখন নিজেদের কাঁধে দায়িত্ব নিতে চান, তখনই কিন্তু সন্দেহটা বেড়ে যায়। কারণ অতীতে আপনারা যত কথা দিয়েছেন, কোনো কথা রাখেন নাই। বিশেষ করে রাজনীতিবিদরা, বৃহৎ রাজনৈতিক দলগুলো বারবারই যে কমিটমেন্ট করেছে, সে কমিটমেন্ট ভঙ্গ করেছে। এই সরকার যদি একটি গণভোটের মধ্য দিয়ে এই সংস্কারগুলি বাস্তবায়ন করে, সংবিধান সংস্কার করে তারপর একটি নির্বাচনে যায়, তাহলে আপনারা দায়মুক্ত হলেন যে আমরা সংস্কার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হয়েছে। আপনি বললেন গণভোটের কথা। আমরা যদি একটু জানতে চাই যে গণভোট যদি না হয়, কোনো নির্বাহী আদেশে যেমনটা হয় যে নির্বাহী আদেশের মাধ্যমে যদি আসলে এই সংস্কারগুলো করা হয়, তাহলে কতটুকু ফলপ্রসূ হবে? যেমন আমরা দেখেছি আওয়ামী লীগের সময়ে কিন্তু আওয়ামী লীগ যখন যাদের ইচ্ছা হয়তো নির্বাহী আদেশ দিয়ে তাদেরকে নিবন্ধন বাতিল থেকে শুরু করে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেছে। বর্তমান প্রেক্ষাপটে কি এটি আসলে সম্ভব, বা নির্বাহী আদেশ যদি আসলে দেওয়া হয়, তাহলে সেটি কার্যকর হবে কিনা? দেখেন, নির্বাহী আদেশের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। নির্বাহী আদেশের মাধ্যমে এই সরকার অনেক কিছু করতে পারবে, কিন্তু কালকে যদি আমার দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বাংলাদেশ ন্যাপি রাষ্ট্র ক্ষমতা আসলো, আমি কিন্তু সমস্ত কিছু বাতিল করে দিতে পারবো, কারণ পার্লামেন্ট তখন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে যায়। সুতরাং এখানে গণভোটের মধ্য দিয়ে যদি সেটি বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু পার্লামেন্ট আর সেটা বাতিল করতে পারবে না। সুতরাং আমাদের কিন্তু শুধুমাত্র নির্বাহী আদেশের উপর আস্থাশীল হওয়া কঠিন, কারণ বৃহৎ রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ক্ষমতা যখন যায়, তারা তখন রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যত রকমের পরিকল্পনা আছে, সমস্ত পরিকল্পনাই গ্রহণ করেন। সেক্ষেত্রে মানে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা রাষ্ট্র ক্ষমতা যাবেন, তারা এই সকল নির্বাহী আদেশ বাতিল করে দিতে খুব বেশি সময় তো তাদের লাগবে না। আমরা একটু আপনাদের নির্বাচনী প্রসঙ্গে যেতে চাই। সেখানে আমরা দেখেছি 2018 নির্বাচনের আগে আপনারা বিএনপির সাথে জোট ভেঙে নতুন একটি জোটে গিয়েছিলেন, এবং পরবর্তীতে আসলে আমরা এখন জানতে চাচ্ছি যে সামনে নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কি, কোনো ধরনের জোট বাঁধার পরিকল্পনা রয়েছে কিনা একটু জানতে চাই। দেখেন, 2018 সালের বিষয়টি ছিল যে আমরা বারবারই বলেছিলাম যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে জোট হতে যাচ্ছে, জাতীয় ঐক্যফ্রন্ট যেটি হয়েছিল, আমরা ছিলাম 20 দলীয় জোটের অংশ। আমরা যেটি বলতে চেয়েছিলাম বারবার, সেটা হচ্ছে যে বৃহৎ জোটের রাজনীতিটা খুব ক্রিটিক্যাল। এখানে বাইরে থেকে অনেক কিছু মনে হয়, কিন্তু জোটের রাজনীতি, বৃহৎ রাজনৈতিক দলগুলি কিন্তু তাদের সিদ্ধান্ত ছোট দলগুলোর উপর চাপিয়ে দেয়। তো আমরা কিন্তু বরাবরই বলতেছিলাম যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের মাধ্যমে যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করছি অথবা যাচ্ছি, সেই নির্বাচন ষড়যন্ত্রের অংশ, এবং সেটি কিন্তু প্রমাণিত হলো
নির্বাচনের অনেক পরে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটি স্বীকার করতে বাধ্য হলেন যে হ্যাঁ 2018 সালে নির্বাচনে যাওয়া আমাদের ভুল ছিল। আমরা বলেছিলাম যে ডক্টর কামাল হোসেন আদর্শগতভাবে আমাদের জাতীয়তাবাদী ঘরানার কেউ না, সুতরাং একেবারে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য আদর্শকে জলাঞ্জলি দেওয়া মিনিমাম মানে আদর্শের মধ্যে না থেকে এটি আমাদের কাছে তখন ভুল মনে হয়েছিল। আমরা যদিও জোট থেকে বেরিয়ে এসেছিলাম, আমরা পরবর্তীতে বি চৌধুরী নেতৃত্বে থেকে জোট করলো, বি চৌধুরী একসাথে আমাদের সাথে কমিটমেন্ট ফেল করেছেন। ওনার সাথে আমাদের কথা ছিল যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপির এই ধারার বাইরে একটি নতুন ধারা সৃষ্টি করা, কিন্তু তিনি অথবা ওনার দল বিকল্প ধারা দ্রুততম সময়ে আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগিতে চলে গেলেন। সেখানে কিন্তু আমরা গেলাম না। আমরা কিন্তু আমাদের 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের নিজস্ব মার্কায়, আমাদের দলের নিজস্ব সিদ্ধান্ত যে আমরা অন্য কোনো মার্কায় নির্বাচন করব না অথবা অন্য কোনো জোটে যাব না। এবং 2018 নির্বাচনের পরে কিন্তু সেই জোট আর কার্যকর ছিল না। আমরা তখনও বলেছি এবং সেটা 2024 সালেও আমরা বলেছি যে একদলীয় কোনো নির্বাচন জনগণের কল্যাণ আনবে না, গণতন্ত্রের জন্য কল্যাণ হবে না। এই জন্য আমরা কিন্তু 2024 সালে নির্বাচনে অংশগ্রহণ করি নাই এবং আমরা আমাদের সাধ্য অনুযায়ী জনগণের অধিকার আদায়ের জন্য চেষ্টা করেছি, আমাদের অবস্থান থেকে কথা বলার চেষ্টা করেছি। এবং এই যে জুলাই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলন আমরা আমাদের অবস্থান থেকেই সমর্থন করেছি এবং আন্দোলনে আমাদের অংশগ্রহণ করার চেষ্টা করেছি। আমরা মনে করি রাজনীতির যে এই যে ছোট ছোট ভুল এটা থাকবেই, কিন্তু তারপর আমরা মনে করি যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্রের মানে আমি এমপি হতে হবে, আমি মন্ত্রী হতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আবার সবাই এমপি হবেন, সবাই মন্ত্রী হবেন, বিষয়টা এমনও না। বাংলাদেশে এমন রাজনীতিবিদও আছেন যাদেরকে বাদ দিলে আপনি বাংলাদেশ নামক রাষ্ট্র মানে আজকের যে মানচিত্র এটা থাকবে না। আপনি যদি ধরেন যে ভাষা সৈনিক অলি আহাদ কখনো রাষ্ট্র ক্ষমতা যেতে পারেন নাই, রাষ্ট্রভাষা আব্দুল মতিন রাষ্ট্র ক্ষমতা যেতে পারেন নাই, কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠায় ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, পরবর্তীতে স্বৈর শাসন বিরোধী আন্দোলন, সকল ক্ষেত্রেই তাদের অবদান ছিল একেবারে উজ্জ্বল। সুতরাং এখানে আমরা মনে করি যে আমরাই যে রাষ্ট্র ক্ষমতা যাব শুধুমাত্র এমপি হতেও বিষয়টা এমন না। আগামীতে যদি কোনো নির্বাচন হয় এবং সেই নির্বাচন যদি গ্রহণযোগ্য এবং সকল দলের অংশগ্রহণ হয়, সেখানে আমরা আমাদের দলগতভাবেই অংশগ্রহণ করার সিদ্ধান্ত আপাতত আছে। জোট রাজনীতিটা এখনও পরিষ্কার নয়। নির্বাচনী জোট হতে হলে আরও আমাদের অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি একটু। সর্বশেষ আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে আওয়ামী লীগ ইস্যুতে আপনাদের অবস্থান কী থাকবে, আওয়ামী লীগ পুনর্বাসনে কে বা কারা সবচেয়ে বেশি সহযোগিতা করছে এবং আওয়ামী লীগে আসলে বাংলাদেশে রাজনীতি করবে কিনা। আমি এখানে একটি কথা স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগকে পরিষ্কারভাবে বলতে হবে জুলাই আগস্টের আন্দোলনের বিরুদ্ধে তারা যে অবস্থান গ্রহণ করেছিল এটি তাদের ভুল ছিল। যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে এটির জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে, তা না হলে রাজনীতি করার সুযোগ আছে বলে আমি এখনও মনে করি না। আপনি যেটি আমরা অনেক সময় দেখবেন যে বাংলাদেশের রাজনীতি একটা আশ্চর্যজনক ঘটনা আছে, যেটা আমরা জোট করি একই সাথে, কিন্তু সুযোগ পেলে একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিই। একেবারে সাম্প্রতিক যদি আমরা দেখি যে জামাত ইসলামী বাংলাদেশকে অথবা বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে বিএনপি ক্যাম্প থেকে 71 নিয়ে একটি ইস্যু তৈরি করা হলো। সুতরাং আওয়ামী লীগ আগামীতে যত রাজনীতি করুক, যতদিন যে নামেই রাজনীতি করতে যাক না কেন, জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড এটা দায় কিন্তু কখনো এড়াতে পারবে না। আপনি 1972 থেকে 1975 সালে যে রক্ষী বাহিনীর অত্যাচার নির্যাতন, যার মধ্য দিয়ে জাসদ সহ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি সহ প্রায় 36,000 বামপন্থী নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। কমরেড সিরাজ শিকদারের হত্যার পরে জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার? এইগুলির দায় কিন্তু কখনো আওয়ামী লীগ এড়াতে পারেনি এবং ইতিহাস তাকে বারবার এই দায়ে অভিযুক্ত করেছে। সুতরাং আমি মনে করি যে আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে এই দায় এড়ানোর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর একটি মনে হয় যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য হয়তো কেউ না কেউ আওয়ামী লীগের স্পেস দেওয়ার পক্ষে। আমি এখন পর্যন্ত মনে করি যে আওয়ামী লীগকে রাজনীতিক স্পেস দিতে হলে আওয়ামী লীগের এই অবস্থান আগে পরিষ্কার করতে হবে, দোষীদের বিচার এবং যারা খুনি তাদের বিচার করতে হবে এবং এই জুলাই আগস্টের বিপ্লবে যে সাধারণ ছাত্র দ্বারা হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং আওয়ামী লীগের প্রধান নেতা যারা আছেন, যারা এই দায় কখনো এড়ানো যাবে না, তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তারপরে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে
আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে কি দিবে না। তবে আমি কোনো নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এটি করলে আমার মনে হয় যে খুব বেশি রাজনৈতিকভাবে যদি আওয়ামী লীগকে আপনি পরাজিত করতে না পারেন, রাজনৈতিকভাবে যদি আওয়ামী লীগ প্রকাশ্যে ক্ষমা না চায়, শুধুমাত্র একটি নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে সেটি খুব বেশি ভালো ফলাফল বয়ে আনবে বলে আমি মনে করি না। আওয়ামী লীগের প্রকাশ্যে বিচার করতে হবে এবং দায়ীদের বিচার করতে পারলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ পরাজিত হবে। রাজনৈতিকভাবে যদি আওয়ামী লীগ পরাজিত হয় তাহলে একসময় জনগণের মন থেকে আওয়ামী লীগ মুছে যাবে। ধন্যবাদ আপনাকে ভিওডি বাংলার সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভিওডি বাংলার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ভিওডির রাজকথনের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী অন্য আরও একটি পর্বতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।